Very good. Good afternoon. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন খুবই একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। Going through a very critical phase. আমাদের পরীক্ষা রিটেন্ড হয়ে আছে, ফিজিক্স কেমিস্ট্রি এখনো হয়নি, কিন্তু এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নিজেকে সুস্থ রাখা। পরিবারের যারা বয়স্ক লোক খেয়াল রাখো, নিজেদের খেয়াল রাখো, সুস্থ থাকো। তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের ফলের জন্য আমি আমার কলেজ বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভকামনা করি। তোমাদের সবাই রেজাল্ট ভালো হবে, পরীক্ষা ভালো হবে। যে যা করতে চাইছো ভবিষ্যতে সেগুলো তোমরা সবাই নিজেরা অ্যাচিভ করবে, ঠিকমতো জায়গায় একটা অ্যাডমিশন পাবে। আজকে আমরা মূলত শুরু করছি সেটা কেমিস্ট্রি, যেটা তোমাদের পরীক্ষাটা বাকি আছে, সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষায় একটু টুকিটাকি ব্যাপার নিয়ে, এবং ভবিষ্যতে আমরা আবার আসবো তোমাদের স্পেসিফিক প্রবলেম নিয়ে। এতদিন সময় গেছে, আশা করি তোমাদের পড়াশোনাটা মোটামুটি হয়েই গেছে। সিলেবাসটা খুব ভালো করে জানতে হবে, কারণ এখন ধরো এখন থেকে 15 বছর আগে যা ছিল তার থেকে এখন কিন্তু সিলেবাস জানাটা আরো বেশি অনেক ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও কিন্তু স্পেসিফাই। তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি অ্যাজ এ হোল নয়, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে বলা আছে সেখান থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। কোয়েশ্চেনেরও ডিভিশন আছে। 1 নম্বরের কোয়েশ্চেন 10টা, 2 নম্বরের কোয়েশ্চেন 7টা, তারপর 3 নম্বরের কোয়েশ্চেন, 6 নম্বরের কোয়েশ্চেন, এগুলো সব ডিভিশন আছে। কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেমন ধরো আগেকার দিনে একটা ছিল 6টা কোয়েশ্চেন দিত, যে কোনো 4টির উত্তর, অ্যান্সার এনি 4 among 6 সে, সেরকম এখন আসবে না, কারণ এখন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন হতে পারে সেটা স্পেসিফাই। সেই জন্য যদি অল্টারনেটিভ যেগুলো থাকবে সেগুলো ওই চ্যাপ্টারেরই আরেকটা কোয়েশ্চেনের সঙ্গে অল্টারনেটিভ থাকবে। ধরো একটা সলিউশন থেকে একটা অঙ্কর উপর ভিত্তি করে একটা কোয়েশ্চেন হলো, তার সঙ্গে হয়তো একটা অথবা দিল যেটা অল্টারনেটিভ কোয়েশ্চেন, যেটা হয়তো ল স্টেটমেন্ট আছে, অসওয়াল্ড সূত্র বলো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কোনো চ্যাপ্টারকেই তুমি নেগলেক্ট করতে পারবে না, কোনো চ্যাপ্টারকে তুমি বাদ দিতে পারবে না। অর্থাৎ সাজেস্টিভ পড়াশোনা এখন আর খুব একটা চলবে না। পুরো চ্যাপ্টার পুরোটাই পড়তে হবে, পুরো সিলেবাসটাই ভালো করে পড়তে হবে ভালো করতে গেলে। এটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এবার অ্যান্সার করার একটু পদ্ধতির কথা বলি। অ্যান্সার সবসময় বলা থাকে যেমন টু দ্য পয়েন্ট হবে, ব্রিফ, ছোট অ্যান্সার হবে, এবং যেটুকু প্রয়োজন সেটুকুই লিখতে হবে, তার বেশি নয়। প্রথমে যে মাল্টিপল চয়েস আসবে, মাল্টিপল চয়েসের যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো তো আর তোমাদের কোনো চয়েস নাই, যেভাবে অ্যান্সার হবে সেভাবেই করবে। যা তোমার অ্যাকচুয়াল যেটা অ্যান্সার তোমাকে টিক করে দিতে হবে। এরপরে যখন কোয়েশ্চেন আসবে সেখানে আমার কয়েকটা সাজেশন হচ্ছে, যদি কোনো সংজ্ঞা ডেফিনিশন আসে অথবা কোনো ল স্টেটমেন্ট আসে, ধরা যাক বলা হলো রাউলস লটা স্টেট রাউলস ল, রাউলসটা বিবৃত, সেক্ষেত্রে সব উপযোগী কথাগুলোই বলতে হবে, কিন্তু তুমি নিজের থেকে কোনো ফ্রিডম নেবে না। ডোন্ট টেক টু মাচ লিবার্টি ইন স্টেটিং আ ল অর ডিফাইন আ প্যারামিটার। সেখানে একটু কেতাদুরস্ত যে পারিভাষিক ব্যাপার আছে, বইয়ে যেরকম লেখা থাকে সেরকম অ্যান্সার করারই চেষ্টা করো, কারণ এটা সব কথা বলতে হবে ডেফিনেশনটার মধ্যে বা লটার মধ্যে, অথচ একটা সেন্টেন্সে গুছিয়ে বলতে হবে। সেই জন্যে তুমি নিজে কিছু ইন্ডিপেন্ডেন্স ওখান থেকে এনজয় করো না, এটা আমার সাজেশন। তারপরে যদি কোনো ইকুয়েশন লিখতে হয়,
সেই ইকুয়েশনটায় সব সময় ধরা যাক ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তুমি লিখেছো কিউ ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি, সেখানে কিউ কি, ডেল্টা ই কি, পিভি কি, পি কি, ভি কি, সেগুলোকে সবকটাকে আলাদা করে বলে দেবে। এটা মাথায় রাখবে যখনই কোনো ইকুয়েশন ইউজ করছো, যখনই কোনো সিম্বল ইউজ করছো, সেই সিম্বলটা কি রিপ্রেজেন্ট করছে সেটাকে একটুখানি বলে দেবে। এরকম ধরনের ব্যাপার থাকে, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ম্যাটার করে যায়। অনর্থক বেশি কথা লেখার দরকার নেই, সবসময় টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে। আমি এখানে একটা মডেল কোয়েশ্চেন নিয়ে বসেছি, যেহেতু তোমাদের স্পেসিফিক প্রবলেম কি এখন আমি জানি না, সেই জন্য আমি মডেল কোয়েশ্চেনটা একটুখানি আলোচনা করি। ধরা যাক এই কোয়েশ্চেনে প্রথমেই আছে ইউরেনিয়ামের একটা আইসোটোপ দিয়ে দিয়েছে 92-235, এবং সেটা জিজ্ঞেস করেছে তার প্রান্তীয় সদস্য মানে এন্ড প্রোডাক্টটা কি হতে পারে। তার অপশন দেয়া আছে লেডের 4টে আইসোটোপ, 206, 207, 208, 210, এর মধ্যে কোনটা হবে? তুমি যদি জানো খুব ভালো, কিন্তু জানাটা একটা উপায় আছে। এটা হবে 207। কেন? কারণ 200 তুমি কি করবে? তাহলে তুমি এটা উত্তর পেতে গেলে কি, যদি তুমি জানো কোনো ভালো, খুব ভালো কথা, কে যদি না জানো তাহলে তুমি কি করবে? ওই যে মাস নাম্বারটি দেয়া আছে 237, দেখো যেটা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি হয়, স্পন্টেনিয়াস যেটা হয়, সেটা 4টে সিরিজ আমি জানি, 4n সিরিজ, 4n+1, 4n+2 অথবা 4n+3। এগুলো কোত্থেকে আসে? ওই যে মাস নাম্বারটি আছে তাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও। যদি 4 দিয়ে মাস নাম্বারটা বিভাজ্য হয় তাহলে সেটা 4n সিরিজ। যদি 1 অবশেষ থেকে থাকে তাহলে সেটা 4n+1, যদি 2 অবশেষ থেকে থাকে তাহলে 4n+2, যদি 3 অবশেষ থেকে থাকে তাহলে 4n+3, আর যদি 4 অবশেষ থেকে থাকে, 4 তো অবশেষ থাকতে পারে না, তাহলে আবার 4 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। সেই জন্যই এই 4 রকম হয়, 4n, 4n+1, 4n+2, 4n+3। তুমি 235 কে 4 দিয়ে ভাগ করে দাও, দেখো 3 অবশেষ আছে, তার মানে এটা 4n+3 সিরিজের। তাহলে এখান থেকে তুমি দেখো এই যে মাস নাম্বার যেগুলো অ্যান্সার দেওয়া আছে 206, 207, 208, 210 লেডের, তার কোন আইসোটোপটা 4n+3? 207 কে ভাগ করো, 204 অবধি যাবে, তারপর 3 অবশেষ থাকবে, তাই না? সো এটা 4n+3 সিরিজে হবে, ওটাই এন প্রোডাক্ট হবে। এটা এই যে তুমি এটা যদি তুমি জানো খুব ভালো কথা, যদি না জানো তুমি এখন জানলে তোমার এই ধরনের উত্তর করতে আর কোনোদিন কোনো অসুবিধা হবারই কথা না। তোমার মাঝখান থেকেও যে কোনো যদি তুলে দেয়, তুমি ওটাকে 4 দিয়ে ভাগ করে বুঝতে পারবে ওটা কোন কোন সিরিজের অন্তর্গত। এমনকি যেরকম অনেক সময় শূন্যস্থান পূরণ করা থাকে, একটা রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশনস থাকে, সেখানেও তোমার এটা কাজে লাগতে পারে। তুমি এটা একটু অ্যাপ্লাই করে দেখো, দেখো তোমার সুবিধা হয় কিনা। তারপরে দেখছি আমি কিছু কোয়েশ্চেন এখন। পরে একটা কোয়েশ্চেন আছে, বলছে যে ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন কোথায় ম্যাক্সিমাম হবে? এটা রোলস ল থেকে আসছে, কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি তোমরা জানো, তোমাদের একটা সলিউশনের, ডাইলিউট সলিউশনের একটা চ্যাপ্টার থাকবে, সেখানে আছে। এটা ডিপেন্ড করে কার উপর না, ওই দ্রাবটি, সলিউটটা দ্রবীভূত হয়ে কতগুলো আয়ন তৈরি করছে তুমি দেখো। মোর দ্য নাম্বার অফ আয়ন, মোর ইজ দ্য এফেক্ট ইন কলিগেটিভ প্রপার্টিজ, অল কলিগেটিভ প্রপার্টিজ। 4টের মধ্যে 4টে কলিগেটিভ প্রপার্টি আছে, তুমি খেয়াল করে দেখেছো, তাই না? এই 4টের সঙ্গেই এটা রিলেট করছে কোথায়?
এই জন্য সেটা এটা স্পেশাল প্রপার্টি, যে প্রপার্টি গুলো ডিপেন্ড করে নাম্বার অফ পার্টিকেলস এর উপর। একটা সলিউট দ্রবণে বিয়োজিত হয়ে কতগুলো প্রোডাক্ট পার্টিকেল তৈরি করলো, এই পার্টিকেলের নাম্বারটা যত বেশি হবে, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, অসমোটিক প্রেসার, বা ধরো লোয়ারিং অফ ভেপার প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এই সবকটাই এর উপর ডিপেন্ড করবে, এই নাম্বার অফ পার্টিকেলের উপর। যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে 0.1 মোলার NaCl, 0.1 মোলার ইউরিয়া, 0.1 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি। ইউরিয়া তো বিভাজিত হবে না, NaCl সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন, আর 0.1 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে Mg2+ and 2Cl-, তাহলে দুটো ক্লোরিন ক্লোরাইড আয়ন, একটা ম্যাগনেসিয়াম আয়ন। সো এখানে সবচেয়ে বেশি পার্টিকেল প্রোভাইড করছে কে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সেই জন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে ওটারই হিমাঙ্কের তোমার যেটাকে বলছে অবনমন, মানে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ওটা সবচেয়ে বেশি হবে। এইভাবে তুমি অ্যানালিটিক্যালি যেতে পারো। সবসময় কোয়েশ্চেন মুখস্থ করার দরকার নেই, তুমি যদি কারণটা জানো তাহলে কিন্তু তোমার অনেক ক্ষেত্রেই তোমার উত্তর করা সহজ হবে। আরেকটা কোশ্চেনে যাই। একটা কোশ্চেন করেছে 25 ডিগ্রি উষ্ণতায় 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? অ্যাপারেন্টলি খুব সোজা, পিএইচ হচ্ছে -log⁻10 অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আমরা সবাই জানি সালফিউরিক অ্যাসিড একটি স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইট, তার মানে আমি ধরে নেব এটা সম্পূর্ণ বিয়োজন হবে। সম্পূর্ণ বিয়োজন হলে কতটা হবে? যত মোলার আছে। কিন্তু সালফিউরিক অ্যাসিড থেকে তুমি দেখো, সালফিউরিক অ্যাসিড বিয়োজন করলে কি পাবে? 2H+ প্লাস সালফেট 2-, তাই তো? তাহলে অর্থাৎ যেটা হাইড্রোজেন আয়ন আসবে তার দ্বিগুণ হবে হাইড্রোজেন কনসেন্ট্রেশন। সালফিউরিক অ্যাসিডের যা কনসেন্ট্রেশন ছিল, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন তার দ্বিগুণ হবে। তাহলে এইটা হয়ে যাবে 0.1 হাইড্রোজেন, কারণ 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড ছিল, 2H+ হলে পরে এটা দ্বিগুণ হলে 0.1 মোলার হয়ে যাবে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সলিউশনে। তাহলে 0.1 মোলারটা ওখানে বসিয়ে দাও, তোমার হয়ে যাবে pH = 1। তারপরে একটা, এগুলো সব মাল্টিপল চয়েসের কোশ্চেন ছিল এই মডেল কোশ্চেনে, তোমাকে আমি পরে এগুলো প্রোভাইড করতে পারি। আমি আবার বলেছি আমরা তোমাদের সঙ্গে কানেক্টেড থাকবো। তোমরা তোমাদের অসুবিধা এখানে, যেহেতু আমি তোমাদের পার্টিকুলার স্পেসিফিক অসুবিধার কথা কিছু জানি না, সেই জন্য আমি একটু জেনারেল আলোচনা করছি। তারপরে তোমাদের স্পেসিফিক অসুবিধার কথা জানতে পারলে তখন আমি ওইগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো, বা তোমাদের প্রশ্নের উত্তর দেবার, উত্তরটা পাঠিয়েও দিতে পারি, সেরকম ব্যবস্থা করার চেষ্টা করব। কিছু নিউমেরিক্যাল তো আসবেই, তবে আমি বলবো নিউমেরিক্যাল সাধারণভাবে যা আসবে সেগুলো তোমরা যেসব ল স্টেটমেন্ট গুলো করেছো বা ডেফিনেশন থেকে যেগুলো ইকুয়েশন গুলো ডিডিউস করেছো তার উপর ভিত্তি করেই আসবে। অনর্থক নিউমেরিক্যাল নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। তুমি যেসব ফর্মুলাগুলো জানো বা জানার কথা তোমার, সেইগুলো ইউজ করেই সবকটা হবে, সব প্রশ্ন হবে, সব নিউমেরিক্যালের উত্তর করতে পারবে। সাধারণত খুব বেশি শক্ত নিউমেরিক্যাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দেয় না। তাও তোমাদের কোনো পার্টিকুলার বিষয়ের উপর যদি নিউমেরিক্যালের অসুবিধা থাকে আমাকে পরে জানিও। রেডক্স রিঅ্যাকশন ব্যালেন্স করাটা মাঝে মাঝে এরকম ধরনের প্রশ্ন আসে, সেখানে আমি একটা সাজেশন করব, তোমরা যত পারো লাস্ট কয়েক বছরের হায়ার সেকেন্ডারি পরীক্ষার কোয়েশ্চেন ভালো করে দেখো।
5 বছর তো বটেই, অনেকটা সময় পেয়েছো, এখন তোমাদের প্রিপারেশন প্রায় হয়েই গেছে। যদি এর মধ্যে মানে পুরনো প্রশ্নপত্র নাও দেখে থাকো, তাহলে এবার দেখে নাও। 5 বছর তো বটেই, তোমাদের হাতে 7-10 বছরেরও থাকবে। মজার কথা হচ্ছে খুব বেশি এক্সক্লুসিভ কোয়েশ্চেন তো করা যায় না। তুমি 1 বছর দেখলে, পরের বছর দেখলে, থার্ড ইয়ারে গিয়ে দেখবে তোমার অলরেডি আগের দুটো ইয়ার থেকে 30% সিলেবাস, 30% কোয়েশ্চেন কমন পড়ে গেছে। ফোর্থ ইয়ারে গিয়ে দেখবে তোমার প্রায় 50% কোয়েশ্চেন কমন পড়ে গেছে। এইভাবে তুমি যদি 7খানা 8খানা হায়ার সেকেন্ডারির পুরনো কোয়েশ্চেন দেখো, তাহলে প্রায় সব কোয়েশ্চেন তোমার কাছে কমনই পড়ে যাবে। তুমি খেয়াল করে দেখবে, হ্যাঁ অঙ্কটা আলাদা, কিন্তু অঙ্কটা কি, অঙ্কটা যেটা নিউমেরিক্যাল আসে সেটার প্রিন্সিপালি কোনো পরিবর্তন হবে না, হয়তো তার ডেটাটা আলাদা থাকবে। ন্যাচারালি যে ফিগারগুলো দেওয়া থাকবে সেই ফিগারগুলো একটু আলাদা থাকতে পারে, কিন্তু সেই হয়তো লাউডসলার উপরই অঙ্ক করতে বলেছে, কিংবা অসওয়াল্ডের সঙ্গে অঙ্ক করতে বলেছে সলিউশন থেকে, তাই না? থার্মোডাইনামিক্স থেকে প্রশ্ন করলে হয়তো একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ম্যাক্সিমাম ওয়ার্কটা জিজ্ঞেস করেছে, তা না হলে হয়তো এটা ইরিভার্সিবলি জিজ্ঞেস করেছে। অর্থাৎ খুব বেশি বিভিন্ন ধরন হয় না। তুমি যদি 7-8 বছরের কোয়েশ্চেন দেখো, তাহলে সব ধরনের কোয়েশ্চেন তোমার কাছে চলে আসবে, এবং তুমি প্রায় প্রিন্সিপালি, নীতিগতভাবে প্রায় পুরোটাই কমন পেয়ে যাবে, তোমার চিন্তা থাকবে না। তুমি দেখে দেখ, তুমি নিজের চেক করে দেখো, তুমি এটাই পাবে। 5 বছরের মধ্যে তুমি দেখো কত পার্সেন্ট কমন আসছে, এবং সেখান থেকে বুঝতে পারবে যে কোন জায়গাটার ইম্পর্টেন্সটা বেশি, কোন জায়গায় একটু বেশি কোয়েশ্চেন আসে, সেগুলো একটু বুঝতে পারবে। আবার আমি আরেকটা কোয়েশ্চেনে যাই। এখানে মেটালার্জি একটা এক্সট্রাকশনের কোয়েশ্চেন করেছে। এখানে মেটালার্জি দেখো, মেটালার্জি তোমাদের সিলেবাসে কি আছে? সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, এই তো বোধহয়। মেটালার্জি মানে যদি এক্সট্রাকশন অফ মেটাল ভাবো, সেটা একটা প্রিন্সিপাল আছে। মেটালটা আর্থ ক্রাস্টে তো মেটাল হিসেবে পাওয়া যাচ্ছে না, কোনো একটা কম্পাউন্ড হিসেবে পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা ওর বলি, আকরিক। এই আকরিকটা সাধারণত কমন আকরিক হচ্ছে অক্সাইড অথবা সালফাইড। যেমন ধরো অ্যালুমিনা হিসেবে, অক্সাইড হিসেবে পাও, সেটা অক্সাইড। জিঙ্ক জিঙ্ক ব্লেন্ড হিসেবে পাও, সেটা সালফাইড, তাই না? আবার কপার পাইরাইড হিসেবে পাও, সেটাও সালফাইড। আয়রন হিমাটাইট থেকে এক্সট্রাক্ট করো, সেটা অক্সাইড। সো মোস্টলি অক্সাইড অর সালফাইডস আর দ্য কমন ওরস। কোনো কোনো ক্ষেত্রে কার্বনেট হতে পারে। এই ওর থেকে মেটালটাকে এক্সট্রাকশন, অর্থাৎ একটা যৌগ আছে, মেটালটা একটা পজিটিভ অক্সিজেন স্টেটে আছে, সেখান থেকে মেটাল জিরো অক্সিজেন স্টেটে নিয়ে আসবে, তাই তো? তাহলে এটা এসেনশিয়ালি একটা রিডাকশন প্রসেস। সো আমাকে মেটাল আকরিকটাকে প্রথমে পিউরিফাই করতে হবে, তার জন্য ব্যাপার আছে। যদি আমার সালফাইড হয়, সেটা আমি অন্যান্য জিনিস থেকে আলাদা করার জন্য ফ্লোটেশন করব। এইগুলো একটা প্রিন্সিপাল আছে, আমি অত ডিটেইলে যেতে পারছি না, প্রিন্সিপালটা বলি। এই যে পিউরিফাইড ওরটা নিলে, তুমি এটাকে বিজারণ করবে, রিডাকশন করবে, কিন্তু ইকোনমিক্যালি ভায়াবল করতে হবে। অর্থাৎ বাজারে যা পাওয়া যায় তার থেকে সস্তা দামে তোমাকে তৈরি করতে হবে, কম দামে। এটা তো ইম্পর্টেন্ট। যে জিনিসটা 10 টাকায় পাওয়া যায় আর তোমার তৈরি করতে যদি 15 টাকা লেগে যায়, তাহলে তো তার সেই প্রসেসে কোনো দাম নেই, তাহলে তোমাকে সস্তা চিন্তা করতে হবে। তাহলে সবচেয়ে সস্তা এবং অ্যাভেলেবল রিডিউসিং এজেন্ট আমার কি আছে? কয়লা, কার্বন। তাহলে তুমি কার্বন আনিয়ে রাখো, প্রচুর কয়লা আনিয়ে রাখো। তোমার উদ্দেশ্য অর্থাৎ কি করে করবে, তোমার যে মেটালটা আছে সেটা কোনোভাবে অক্সাইড তৈরি করো আকরিকটাকে। যদি অক্সাইড থেকে থাকে খুব ভালো, যদি অক্সাইড না থেকে থাকে, ধরা যাক সালফাইড আছে, তাহলে তুমি ওটাকে রোস্টিং করে অক্সাইড করতে হবে। একটা হচ্ছে রোস্টিং, একটা হচ্ছে ক্যালসিনেশন।
ক্যালসিনেশন হয়, ক্যালসিনেশন করে অক্সাইড করা হয় সাধারণত কার্বনেটস বা এসব ক্ষেত্রে ক্যালসিনেশন করতে হবে যেখানে লিমিটেড অথবা নো অক্সিজেন সাপ্লাইয়ে তোমাকে এটাকে উচ্চ চাপে কিন্তু গলনাঙ্কের নিচে উত্তপ্ত করতে হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে চলে গেল আর অক্সাইডটা পড়ে, মেটালের অক্সাইডটা পড়ে রইল। আর যদি সালফাইড হয় তাহলে তোমাকে অক্সিজেনের প্রেজেন্সে করতে হবে, সেটাকে বলে রোস্টিং। সেটা অক্সিজেনের প্রেজেন্সে করতে হবে উইথ প্লেন্টি অফ অক্সিজেন। তুমি ওটাকে প্রচুর উচ্চ চাপে সেই গলনাঙ্কের নিচে ওটাকে উচ্চ চাপে তুমি হিট করলে হাই টেম্পারেচারে, সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, মেটালের অক্সাইডটা তৈরি হয়ে যাবে। ওয়ান্স ইউ হ্যাভ দ্য অক্সাইড, তখন তোমার উদ্দেশ্য কি? কার্বন দিয়ে সেটাকে রিডিউস করে দেবে, এই তোমার কাজ। এটাকে বলে স্মেল্টিং। এইবার তোমার যেগুলো সিলেবাস আছে তুমি খেয়াল করে দেখো, জিঙ্ক একদম এই প্রিন্সিপালে কাজ করছে। জিঙ্ক সালফাইডকে রোস্টিং করে জিঙ্ক অক্সাইড তৈরি করছো, কার্বন রিডাকশন করছো, জিঙ্ক পেয়ে যাচ্ছ। সেটাই প্রসেস হিমাটাইট থেকে আয়রন বার করার। কিন্তু তুমি যদি এটা ক্যালসিয়ামের ক্ষেত্রে করতে চাও, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে করতে চাও, তাহলে কার্বন দিয়ে তোমার কাজ চললো না, অর্থাৎ কার্বন দিয়ে রিডাকশনটা হলো না। কারণ খেয়াল করে দেখো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা আছে সেটাকে চেক করো, দেখো ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম অনেক উপরের দিকে আছে, অর্থাৎ এরা হাইলি ইলেকট্রোপজিটিভ। এত হাইলি ইলেকট্রোপজিটিভ যারা আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম তোমার সিলেবাসে, এদের অক্সাইড থেকে অক্সিজেনটাকে বার করে নেওয়া কার্বনের দ্বারা সম্ভব নয়। অর্থাৎ কার্বন রিডাকশন সেক্ষেত্রে চলবে না। সেখানে তোমাকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খেয়াল করে দেখো ইলেকট্রোলিটিক্যাল রিডাকশন করতে, ওর সেই একই বক্সাইড। এইবার তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য তাকে তার বক্সাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে একটুখানি নামিয়ে আনতে হবে। ওই টেম্পারেচারে অ্যালুমিনিয়াম কিছুটা উদ্বায়ী হয়ে যেতে পারে, তুমি ওখানে ক্রায়োলাইট ফ্লোরস পরে অ্যাড করবে। বা ধরো তুমি যদি সোডিয়াম করো, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বা সোডিয়াম ক্লোরাইড থেকে যদি করো, তাহলে তুমি ক্যালসিয়াম ক্লোরাইড করতে হবে, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করতে হবে। এইগুলো তুমি জানো, এই সেই পুরনো, এটাও তোমার প্রিন্সিপালটা তুমি পড়েছো, সেটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট পড়েছো, মেল্টিং পয়েন্টটা কমে যাবে, মেল্টিং পয়েন্টটা কমে যাবে ইম্পিউরিটির জন্য, অনেকটা কমে যাবে। এই ক্রায়োলাইট ফ্লোরস পরে অ্যাড করে তুমি মোটামুটি 900 ডিগ্রিতে কাজ করতে পারো, সেগুলো স্পেসিফিক জায়গা। আর হচ্ছে কপার। কপারের ক্ষেত্রে তুমি পাইরাইট থেকে অক্সাইড করেছিলে, কিন্তু তোমার কার্বনটা লাগলো না, কারণ কপারে সালফাইড অক্সাইড এই প্রসেসটা করতে গিয়ে কপারের তো নিজস্ব দুটো অক্সিজেন আছে, কপার 1 কপার 2। এটা কপার 1 কিছুটা যেটা তৈরি হবে সেটা কপার 2 তে অক্সিডাইজড হবে এবং কপার 2 কে সরাসরি কপারে রিডিউস করে দেবে, অর্থাৎ এটাকে বলে সেলফ রিডাকশন প্রসেস। এবার একটু বইটা দেখো, তুমি দেখবে একদম প্রিন্সিপালের সঙ্গে মিলে যাচ্ছে। তোমার কাজ কি হবে, তাহলে ওই স্পেসিফিক জায়গায় যা যা পরিবর্তনটা হচ্ছে সেই রিঅ্যাকশন গুলোকে একটু মাথায় রাখা। অর্থাৎ সবেরই একটা জেনারেল প্রিন্সিপাল আছে, তোমাকে আলাদা করে প্রত্যেকটাকে মুখস্থ করতে হবে, এইটা আমার বক্তব্য। তারপর ধরা যাক আমি আরেকটা কোশ্চেনে যাই। দেখো যেটা বলছিলাম, সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাই আমি দেখছি এই মডেল কোয়েশ্চেনটাতে, জিঙ্ককে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা গেলেও ক্যালসিয়ামকে এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। জিঙ্ক দো is extracted by carbon reduction process, calcium cannot be obtained in this process. সেম এই যেটা একটু তোমাকে আমি বললাম, সবটাই প্রিন্সিপালটা উপর করে কাজ করতে হয়। তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই পুরো 80 নম্বরের মধ্যে আমি দেখেছি তোমাদের অর্গানিকের একটা এমফাসিস খুব বেশি আছে। অর্গানিকের তুমি যদি বায়োমলিকুলসটাকে নাও ধরো, অর্থাৎ কার্বোহাইড্রেটস, প্রোটিনস, অ্যামাইনো অ্যাসিডস যেটা আছে, এমনকি
যেটা একটু ওটাকে না বাদ দিলেও তোমার 25 নম্বর মতো অর্গানিকের আছে, আর ওটাকে ধরলে তো 30 নম্বর বা একটু বেশি হয়ে যেতে পারে। কারণ অর্গানিকের আমি যেটুকু দেখেছি হাইড্রোকার্বন পার্টটা তোমার 11-এ চলে গেছে, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এন্ড অ্যারোমেটিকের বেনজিন, কিন্তু এদের বাদ দিয়ে কিন্তু তুমি পুরোটা করতে পারবে না। অ্যালকিল হ্যালাইডস অথবা হ্যালো মানে অ্যারোমেটিক যেটা আছে সে ক্লোরোবেনজিন ইত্যাদি, এইখান থেকে তোমার ক্লাস 12 এর সিলেবাসে আছে, কিন্তু তোমার ওই ধরনের রিঅ্যাকশন তুমি আগে যে চ্যাপ্টারে পড়ে এসছো সেগুলো আসতে পারে। আইইউসি নেম একটু তোমাকে জানতে হতে হবে। এইখানে খুব কমন একটা কোয়েশ্চেন মাঝে মাঝে একাধিক থাকে, সেটা হচ্ছে আগে আগে কোয়েশ্চেনটা আসতো বিভিন্ন রকম কনভার্সন, ট্রান্সফরমেশন, এখান থেকে তুমি কি করে এটা তৈরি করবে, 3টে 4টে 5টা 6টা স্টেপে তুমি একটা থেকে আরেকটা কি করে তৈরি করবে। ধরা যাক ইথাইল অ্যালকোহল থেকে তুমি কি করে মিথাইল অ্যালকোহল তৈরি করবে, বা মিথাইল অ্যালকোহল থেকে কি করে ইথাইল অ্যালকোহল তৈরি করবে ইত্যাদি। এখন তুমি একটু পুরনো কোয়েশ্চেন গুলো দেখো, অনেক ক্ষেত্রেই আর যেগুলো বলছি এই ধরো এইগুলো আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই তোমার হয়তো ওই এ বি সি ডি এরকম ভাবে বলা থাকে, তোমাকে এবিসি এটা শনাক্ত করে উত্তর করতে হয়। এগুলো কিন্তু একাধিক কোয়েশ্চেন থাকে, অনেকটা কোয়েশ্চেন এর উপর ভিত্তি করে থাকে। এছাড়া থাকে ডিস্টিংগুইশ বিটুইন, অর্থাৎ তুমি কি করে ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলকে শনাক্ত করবে একটা সিঙ্গেল পরীক্ষা দ্বারা, নাইট্রোবেনজিন অ্যানিলিন কি করে করবে, অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইড কি করে করবে, এইগুলোর বিভিন্ন রকম অনেকগুলো আছে, অনেক বিভিন্ন রকম এরও প্রিন্সিপাল আছে, বা কোনো কোনো কোয়েশ্চেন থেকে সেপারেশন। অর্থাৎ C6H5 CH3, বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, অ্যানিলিন, আর কি আছে তোমাদের বাকি যা যা আছে, এই সবগুলো তুমি কি করে ওই গ্রুপটাকে বেনজিন রিংয়ে ইন্ট্রোডিউস করবে, বা ওই গ্রুপটাকে তুমি কি করে বেনজিন ওইখান থেকে অপসারণ করবে, এলিমিনেট করে আবার বেনজিনে ফিরে আসতে পারবে, এই সবটা তোমাকে জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ধরা যাক অ্যানিলিন, ধরা যাক বেনজিনে তুমি অ্যামাইনো গ্রুপ ঢুকিয়েছো, তাহলে তৈরি হলো অ্যানিলিন, অ্যামাইনো বেনজিন যেটা সেটাকে বলে অ্যানিলিন, C6H5NH2, তাই তো? তুমি এর জন্য কি করেছো, তুমি এর জন্য বেনজিনকে নাইট্রেশন করেছো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করেছো, তাহলে নাইট্রোবেনজিন তৈরি হয়েছে, এবং সেই নাইট্রোবেনজিনকে পরে তুমি 3HCl দিয়ে রিডিউস করেছো, তাহলে অ্যানিলিন তৈরি হয়েছে। এবার এই যে নাইট্রোবেনজিনটা তৈরি করলে প্রথমে বেনজিন থেকে, সেখানে তোমার কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম নেই? কারণ বেনজিনের 6টা কার্বন অ্যাটমি আইডেন্টিক্যাল। সো তুমি যেরকম ভাবে বেনজিনটা এঁকেছো, সেই বেনজিন রিং এর যে কোনো একটাতেই তুমি নাইট্রো গ্রুপটাকে ঢোকাও, লেখো, সেটা সেম আইসোমার, এটা কোনো আলাদা কম্পাউন্ড নয়। কিন্তু একবার যখন নাইট্রো গ্রুপটা ঢুকে গেছে, তখন সেখানে যদি অন্য কিছু ধরো মিথাইল গ্রুপ ঢোকাতে চাও, তাহলে নাইট্রো যে গ্রুপটা যেটা যে পজিশনে আছে তার পাশে ঢুকতে পারে, একটা অল্টারনেট পজিশনে ঢুকতে পারে, একদম দেখো অপোজিট পজিশনে ঢুকতে পারে, অর্থাৎ 1 2 1 3 1 4। প্রথমটাকে বলে অর্থ, দ্বিতীয়টাকে বলে বেটা আইসোমার, তৃতীয়টাকে বলে প্যারা আইসোমার, তাই না? তাহলে এই সম্ভাবনাগুলো আছে। তাহলে তোমাকে এইখানে কিন্তু জানতে হবে যে আমার একটা গ্রুপ যদি বেনজিনে অলরেডি প্রেজেন্ট থাকে, সেটা নাইট্রো গ্রুপ হতে পারে, অ্যামাইনো গ্রুপ হতে পারে, অ্যাসিড গ্রুপ হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ কার্বনিল গ্রুপ হতে পারে, এমনি অ্যালকাইল গ্রুপ হতে পারে, ক্লোরিন হতে পারে, যে কোনো হ্যালোজেন হতে পারে,
তাহলে আমি সেকেন্ড গ্রুপটা যখন ঢোকাবো তখন সে কোথায় যাবে? অর্থতে যাবে না মেটাতে যাবে না প্যারাতে যাবে? এই জিনিসগুলোকে আমাকে কিন্তু জানতে হবে। এটা জানারও কিন্তু একটা প্রিন্সিপাল আছে, নীতি আছে। যেমন ধরো আমি তোমাকে বলে দিচ্ছি, মিথাইল গ্রুপ আছে টলুইন, এটা অর্থ প্যারাতে যাবে, তুমি এখানে তুমি ভাবতে পারো, তুমি চিন্তা করো, যখনই বেনজিন রিং, বেনজিনে অলরেডি 6টা পাইক ইলেকট্রন আছে, সো এটা ইজ অলরেডি ইলেকট্রন ডেন্স, তাই তো? খুবই ইলেকট্রনের ঘনত্ব ওখানে খুব বেশি। এবার যে গ্রুপটা আছে সেই গ্রুপটা, যে গ্রুপটা অলরেডি বেনজিন C6H5X, এই যে X গ্রুপটা আছে, দেখতে হবে এ বেনজিনে ইলেকট্রন ডেনসিটি থাকা সত্ত্বেও আরো ইলেকট্রন ডেনসিটিটা ইলেকট্রনে পুশ করছে, বেনজিন রিং এ পুশ করছে, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটিকে আরো বাড়িয়ে দিচ্ছে, না ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, অর্থাৎ ইলেকট্রনটাকে উইথড্র করে নিচ্ছে, যাতে ইলেকট্রন ডেনসিটি একটু কমে যাচ্ছে। যদি বাড়িয়ে যায় তাহলে দেখো এই সব বেনজিনে এই সব সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ আমার সাবস্টিটিউয়েন্টটা একটা ইলেকট্রোফাইল, তাই তো? তাহলে নেক্সট পরবর্তী ইলেকট্রোফাইলের জন্য যদি দেখতে হবে আমাকে বেনজিন রিংটা যদি ইলেকট্রন ডেনসিটি আরো বেড়ে যায়, তাহলে পরবর্তী ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য এটা আরো বেশি হবে, আরো বেশি প্রোন হয়ে যাবে। আর যদি কমে যায়, ইলেকট্রন উইথড্রয়িং থাকে, তাহলে সেটা ইলেকট্রন ডেনসিটিটা কমে যাবে, অর্থাৎ পরবর্তী ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য বেনজিনের প্রবণতাটা ওই কম্পাউন্ডের প্রবণতাটা একটু বেনজিনের থেকে কমে যাবে। এবার দেখতে হবে যদি ইলেকট্রন পুশিং হয়, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়, তাহলে বেনজিন রিংটা আমরা অ্যারোমেটিক রিংটা বলতে পারি অ্যাক্টিভেটেড হয়ে গেল পরের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য। এবার তুমি রেজোনেটিং স্ট্রাকচারটা একটু এঁকে নাও, গিয়ে দেখো, আমার উপায় থাকলে আজকে আমি তোমাকে করে দিতে পারতাম, এই অ্যাক্টিভেশনটা কোথায় হচ্ছে। দেখো রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকলে পরে তোমার অর্থ আর প্যারাতে তুমি দেখো নেগেটিভ চার্জ আসছে, তাই না? তার মানে অর্থ এন্ড প্যারাতেই যাবে পরের সাবস্টিটিউশনটা, যদি আমার ইলেকট্রন ডোনেটিং হয়। আর ইলেকট্রন উইথড্রয়িং হলে তুমি দেখো এটা ডিঅ্যাক্টিভেট হয়ে পড়বে অ্যারোমেটিক রিংটা। সেক্ষেত্রে তুমি রেজোনেটিং স্ট্রাকচারটা করে দেখো, অর্থ এন্ড প্যারা পজিশনে পজিটিভ চার্জ আসছে, অর্থাৎ অর্থ এন্ড প্যারা পজিশনটা পরবর্তী ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে একটু ডিঅ্যাক্টিভেটেড হয়ে পড়ছে। অর্থাৎ আমাকে প্রাইমারিলি জানতে হবে কে ইলেকট্রন টানছে আর কে ইলেকট্রন দিচ্ছে। আমি তোমাকে একটা থাম্ব রুল বলছি, যেসব ফাংশনাল গ্রুপটা তুমি যখন বেনজিন রিংটার সঙ্গে ফাংশনাল গ্রুপটা লিখছো, তুমি দেখো বেনজিন রিং এর একটা ডাবল বন্ডের সঙ্গে ওই ফাংশনাল গ্রুপে কোনো আরেকটা ডাবল বন্ড কনজুগেটেড, অর্থাৎ অল্টারনেট, ডাবল, সিঙ্গেল, ডাবল, এইরকম বন্ড স্ট্রাকচারে আছে কিনা। যেসব গ্রুপগুলো, ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে ওই রকম ডাবল বন্ড, মাল্টিপল বন্ড আছে, যারা ওইখানে আরেকটা কনজুগেট সিস্টেমের জন্য একটা রেজোনেটিং স্ট্রাকচার করতে পারছে, অর্থাৎ ইলেকট্রনটাকে টানলে পরে সেটাকে অ্যাকোমোডেট করতে পারছে, তারাই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, তারাই ইলেকট্রন টানবে, তারাই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, অর্থাৎ তারাই মেটা ওরিয়েন্টিং গ্রুপ। সেক্ষেত্রে সেকেন্ড সাবস্টিটিউশনটা মেটা পজিশনে যাবে। তুমি দেখো কোথায় আছে, যে কোনো কার্বনিলে আছে, কার্বক্সিলিকে আছে, নাইট্রোতে আছে, তাই না? কিন্তু মিথাইল গ্রুপে তো নেই, হ্যালোজেনে তো নেই, অ্যামাইনোতে তো নেই, ফেনলে নেই। ওই জন্য ফেনল, অ্যামাইনো, হ্যালোজেন, মেথাইল গ্রুপ, এরা অর্থাৎ অ্যালকিল গ্রুপ, এরা কি হবে? এরা অর্থ প্যারা ওরিয়েন্টিং হবে। আবার কার্বক্সিলিক অ্যাসিড, ন্যাচারালি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অন্যান্য যেগুলো পাচ্ছ সেই সব এগুলো মেটা ওরিয়েন্টিং। আমি তোমাকে বলো, আমি তো লিখে রাখছি, মানে বুঝতে পারছি না, মানে কপিটা দিকে আপনি ক্যামেরা করলে ভালো হয়। আমি তোমাকে এটা, আমার যদি পরবর্তীকালে আরেকটা তোমাকে আমরা আরেকবার মিট করতে পারি, আমি তোমাকে এটা বোর্ডে করে দেবো, ঠিক আছে? তুমি তোমার স্পেসিফিক অসুবিধাটা একটুখানি জানাও,
তোমার পার্টিকুলার অসুবিধাটা আমাকে একটুখানি জানাও। আমাদের যে সিস্টেমটা আমার জানো মানে তুমি এখানে লিখে পাঠাও, আমি আরেকজনকে দেবো, তো তোমার সঙ্গে কথা বলবে, তুমি কিভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারো এগুলোকে নিয়ে, সেগুলো উনি তোমাকে জানিয়ে দেবেন। ঠিক আছে, আমাদের সায়েন্স স্যারকে দেবো, উনি তোমাদের জানিয়ে দেবেন। তুমি জানালে পরে দরকার হলে ওটা আমি লিখে মেটেরিয়ালটা পাঠিয়ে দিতে পারি, অথবা যদি সুযোগ হয় আবার আমরা তো একসঙ্গে বসতে পারি, তাহলে আমি তোমাকে বোর্ডে করে দেবো। কিন্তু এক্ষুনি আমার তোমাকে বোর্ড ইউজ করে করার উপায় তো নেই, কিন্তু তুমি এটাকে পাঠাও, তোমার কোথায় কোথায় অসুবিধা আছে আমি সেইগুলোকে আলাদা করে আমরা হয় মেটেরিয়ালটা তোমাকে পাঠিয়ে দেবো করে, আর তা না হলে অঙ্ক টঙ্ক হলেও দিতে পারবো, অথবা সেইগুলোকে আমরা স্যার বলছি কি এই চ্যাটটায় পাঠাবো? হ্যাঁ এই চ্যাটে পাঠাতে পারো। একটা সেকেন্ড একটুখানি তুমি দাঁড়াও, আমি একজনের সঙ্গে কথা বলে নিচ্ছি, একটুখানি দাঁড়াও। ওকে স্যার। তুই কি আসবি? আচ্ছা আচ্ছা, আমি আমাদের আজকে এই সেশনটা তো মোটামুটি তোমরা কি করতে পারো, কোনটার উপর জোর দেবে, এরকম ধরনের হচ্ছে। এই সেশনের পরে, এই মানে আমার বলার পরেই সায়েন্স স্যার তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে, তোমরা কেউ অফ করে দিও না, সায়েন্স স্যার তোমাদের বলে দেবে তোমরা কিভাবে আমাদের জানাবে, দরকার হলে চ্যাটে জানাবে, না মেল করবে, তোমাদের কোনো মেল আইডি দেওয়া হবে, না কোনো গুগল ক্লাসরুমের একটা প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে, তোমাদের এটা এক্ষুনি জানিয়ে দেবেন। আমার এই আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে জানিয়ে দেবেন, তুমি সেখানে তোমাদের প্রবলেমগুলো স্পেসিফিক্যালি রেজ করো। ঠিক আছে, তোমাদের প্রবলেমগুলো যদি সলিউশন করে পাঠিয়ে দিলে চলে, তাহলে আমরা সলিউশন করে পাঠিয়ে দেবো। আর যদি কোনোটায় মনে হয় যে তোমরা কোনো একটা ক্লাস চাইছো, তাহলে আমরা বোর্ডে লেখা যায় এমন একটা ব্যবস্থা করি, আমরা পরবর্তী ক্লাসে আসবো। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তোমরা নিজেরা নিজেদের অসুবিধাগুলো একটু জানাও, আমরা কমন জিনিসটাকে নিয়ে নিশ্চয়ই তোমাদের কাছে আমরা আবার পৌঁছবো। আর এছাড়া আমি আবার বলছি, ওই জন্য স্পেসিফিক্যালি ল স্টেটমেন্ট, আমার ইন্টারনেট কানেকশনটা বোধহয় একটু অসুবিধা হচ্ছে, আমি জানি না, এখানে মাঝে মাঝে দেখাচ্ছে সেটা। ল স্টেটমেন্ট বা ডেফিনেশন গুলো যতদূর পারো ভালো স্ট্যান্ডার্ড বই থেকে দেখে রাখো, কারণ প্রয়োজনীয় সবকটা কথা ওখানে বলতে হবে এবং প্রেফারেবলি একটা সেন্টেন্সে স্টেট করতে হবে। সেই জন্য নিজের থেকে খুব একটা ইন্ডিপেন্ডেন্স, আমি সাধারণত বলি সবসময় নিজের মতো চিন্তা করে লেখো, তাই তো? সবই তোমার উত্তর, সেই যে বলছি এক্ষুনি, সবই একটা নীতি আছে, প্রিন্সিপাল আছে, এগুলোকে জানলে পরে তোমার উত্তর করাটা অনেক সোজা হয়ে যায়, অ্যানালিসিসটা অনেক সোজা হয়ে যায়। কিন্তু স্টেটমেন্ট অফ ল অথবা কোনো জিনিসকে যখন ডিফাইন করতে যাচ্ছ, সংজ্ঞা লিখতে যাচ্ছ, তখন খুব বেশি you don't take too much of liberty in writing a definition or a law, কারণ ওখানে প্রত্যেকটি ইম্পর্টেন্ট কথাকে ইন্ট্রোডিউস করে একটা সেন্টেন্সের মধ্যে ঢোকাতে হবে। বারবার বলছি, একটা ডেফিনেশন কিন্তু দুটো সেন্টেন্সে হয় না, একটা ল স্টেটমেন্ট কিন্তু দুটো সেন্টেন্সে হয় না। আর যখনই সেই ডেফিনেশন বা ল এর জন্য কোনো ইকুয়েশন তুমি পরবর্তীকালে দিচ্ছ, সেই ইকুয়েশন গুলো কোনটা কি রিপ্রেজেন্ট করছে সেগুলোকে লিখে দেবে, অর্থাৎ তুমি তোমার উত্তর থেকে এমন যেটা তুমি জানো, যেটা তুমি ঠিক মতো দিতে পারছো, সেখানে কোনো নম্বর কাটা যায় এই ব্যবস্থায় তুমি রাখবে। ঠিক আছে, এইবার আমরা একটু সেপারেশনের কথা বলি, অর্গানিক সেপারেশন, সেটাও আমি দেখছি অনেকগুলো করে মাঝে মাঝে প্রশ্ন থাকছে। ধরা যাক তুমি কি করে বেনজোইক অ্যাসিডকে সেপারেট করবে ফেনলের থেকে, অথবা ধরা যাক এরকম ধরনের কিছু। এই যে ধরনের বিভিন্ন ধরনের কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডটা সেপারেশন, যেখানে সেপারেশনটা একটা নীতিগত ভাবে প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে এই সেপারেশনটা করা যায়, সেরকম ধরনেরই প্রশ্ন করবে, এটা মাথায় রাখবে। যেটা একই ধরনের কম্পাউন্ড, অর্থাৎ ধরো ইথানল আর প্রোপানল, দুটোই অ্যালকোহল, দুটোরই কেমিক্যাল প্রপার্টি কাছাকাছি এক হবে, তাহলে এই দুটোকে সেপারেশন জিজ্ঞেস করার কথা তোমাকে নয়। যদি জিজ্ঞেস করে তাহলে সেটা তোমার ইন্টেলিজেন্স চেক করার জন্য জিজ্ঞেস করেছে, নলেজ নয়। ভালো করে বোঝার চেষ্টা করো। ইথাইল অ্যালকোহল কে তুমি কি করে সেপারেট করবে প্রোপানল থেকে, অথবা ইথাইল অ্যালকোহলকে তুমি কি করে সেপারেট করবে মেথানল থেকে, এরকম ধরনের যদি প্রশ্ন আসে, তাহলে এইটা জেনে রাখো, এটাকে তুমি বলতে পারো কিছুটা ইন্টেলিজেন্সের জন্য প্রশ্ন করেছে, নম্বর থাকবে খুব কম, হয়তো 1 নম্বর। তোমার উত্তর হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন,
আংশিক পাতন, কারণ এরা তো সমান একই ধরনের কম্পাউন্ড, একই রকম কেমিক্যাল প্রপার্টি শো করবে, তো এটাকে একটা কেমিক্যাল রিয়াকশন করে সেপারেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সাধারণভাবে সেপারেশন আসে থেকে তুমি অর্গানিক যত কম্পাউন্ডস আছে এইগুলোকে তুমি 4 ভাগে ভাগ করো। একটা অ্যাসিডিক কম্পাউন্ড, সেই অ্যাসিডিক কম্পাউন্ডটা আবার 2 ভাগ, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, মানে কম্পারেটিভলি তুলনামূলকভাবে স্ট্রঙ্গার অ্যাসিড এবং উইকার অ্যাসিড। 2 নম্বর হচ্ছে বেসিক, 3 নম্বর হচ্ছে নিউট্রাল। কারা অ্যাসিডিক? স্ট্রং অ্যাসিডিক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অথবা সালফোনিক অ্যাসিড। অর্গানিকে যত তুমি পড়ছো, যত যা যা তুমি করছো তার মধ্যে যেগুলো কার্বক্সিলিক অ্যাসিড আছে সেইগুলো অথবা সালফোনিক অ্যাসিড আছে সেইগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। ফেনলস অর্থাৎ ফেনলে বুঝতে পেরেছো, বা এই ধরনের কম্পাউন্ড, ন্যাফথল যেখানে দুটো বেনজিন রিং আছে কিন্তু একটা ফেনলিক ওইচ আছে, যেখানে ফেনলিক ওইচ আছে সেই ফেনলিক ওইচ থাকা কম্পাউন্ড গুলো হচ্ছে উইক অ্যাসিড, উইকার অ্যাসিড। যে কোনো অ্যামিনস, প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি, যে কোনো অ্যামিনস হচ্ছে বেসিক, আর মূলত বাকি সব কম্পাউন্ডস হচ্ছে নিউট্রাল। তো তোমাকে যদি বলা হয় তুমি কি করে অ্যাসিটিক অ্যাসিডকে সেপারেট করবে ফ্রম সে অ্যাসিটালডিহাইড, বা আরেকটু উপরেও যেতে পারো, সে বিউটানোইক অ্যাসিডকে সেপারেট করবে ফ্রম বিউটানালডিহাইড, বা এই ধরনের কিছু, তখন তুমি কি করবে? একটা বেস দিয়ে ট্রিট করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট যদি স্ট্রঙ্গার অ্যাসিড হয় তাহলে সোডিয়াম কার্বনেট ইজ ইওর রিয়েজেন্ট। জলীয় দ্রবণ, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের সঙ্গে পুরো মিক্সচারটাকে ট্রিট করলে কি হবে, যেটা যেটা স্ট্রং অ্যাসিড সেটা সোডিয়াম কার্বনেটের সঙ্গে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম সালফোনেট তৈরি করবে, যেটা সলিউবল হবে জলে। ওই যে জল দিয়ে ইউজ করেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেখানে সলিউবল হয়ে যাবে, বাকিটা অন্যটা হবে না। এবার এটা সেপারেটিং ফানেলে সেপারেট করে নাও, এবং ওই যে সোডিয়াম অ্যাসিটেটটা হয়ে আছে তাকে আবার অ্যাসিডিক করলে অ্যাসিটিক অ্যাসিড রিজেনারেট করে যাবে, আর তোমার অন্য জায়গা থেকে অ্যালডিহাইডটা পেয়ে গেছো। যে কোনো তোমাকে একটা অ্যামিনোর সঙ্গে বলেছি অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, তুমি কি করবে? অ্যানিলিন কি বলেছি? অ্যামাইনো কম্পাউন্ডস, অল অ্যামাইনো কম্পাউন্ডস, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, অ্যালকালাই, এই অ্যালিফ্যাটিক, অ্যারোম্যাটিক, অল অ্যামিনস আর কনসিডার্ড টু বি বেসিক। তাহলে তুমি কি করবে? যখনই একটা অ্যামিন আছে অন্য কারোর সঙ্গে সেপারেট করতে বলছে, তখন তুমি কি করবে? তুমি অ্যাকোয়াস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাইলিউট সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ওটাকে পুরো মিক্সচারটাকে দুটো যেখান থেকে যাকে সেপারেট করবে তুমি একটা ভালো করে নিয়ে শেক করো, স্টার করো। কি হবে? অ্যামিনটা করেসপন্ডিং ক্লোরাইড সল্ট তৈরি করবে। ন্যাচারালি সল্ট তৈরি করা মানে কি? জলে দ্রবীভূত হয়ে যাবে। ওই যে জল পাটটা আছে সেই জল পাটটায় ওই অর্গানিক ওই অ্যামিনটা সলিউবল হয়ে আলাদা লেয়ার তৈরি করবে, আর বাকিটা তুমি একটু ইথার ফিথার দিতে পারো, সেই ইথারিয়াল অর্গানিক লেয়ার্স এর মধ্যে থেকে যাবে। ধরা যাক নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন ইথারে থেকে যাবে, আর অ্যামিনটা জলে চলে আসবে সল্ট তৈরি করে। এবার জোগাদার ওই ইথারটাকে, অর্গানিক লেয়ারটাকে তুমি একটা সেপারেটিং ফানেলে দিলে পরেই যে সেপারেশন লেয়ারটা আছে অত অবধি তুমি সেপারেট করে নিলে, জলের থেকে তুমি পেয়ে যাবে অ্যামিন, আর অর্গানিক লেয়ার থেকে তুমি পেয়ে যাবে নাইট্রোবেনজিন। এই ধরনের প্রিন্সিপাল উপর বেস করে যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে সোডিয়াম কার্বনেট, উইক অ্যাসিড হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, বেসিক হলে হাইড্রোজেন সেপারেশন হয়ে যাবে। এবার তুমি ট্রিট করে দেখো, তুমি যদি হাই সেকেন্ডারি কোশ্চেন হাতের কাছে থাকে তুমি নিয়ে দেখো, তুমি পেরে যাচ্ছ। স্যার বলছি অ্যালডল কনডেনসেশনটা একটু বুঝিয়ে দেবেন। অ্যালডল কনডেনসেশন দেখো, আমার কাছে যদি এখন বোর্ড থাকতো আমি তোমাকে করে দেখিয়ে দিতাম। অ্যালডল কনডেনসেশনে একটা জিনিস মাথায় রাখবে, যেখানে আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে, যেসব অ্যালডিহাইডস এর আলফা হাইড্রোজেন বলতে কাদের বলছে না, আমার ফাংশনাল গ্রুপ যেটা অ্যালডিহাইডস অথবা অ্যালডল কনডেনসেশন কোথায় হয়? কার্বনিল কম্পাউন্ডে হয়। তো এটা তো মাথায় আছে, কার্বনিল কম্পাউন্ডে হয়। আবার এই কার্বনিল কম্পাউন্ডে অর্থাৎ কার্বনিল ফাংশনাল গ্রুপটা যেটা, সেই কার্বনিল ফাংশনাল গ্রুপের পরের কার্বন অ্যাটমটা হচ্ছে আলফা কার্বন অ্যাটম, ঠিক আছে? ঠিক পার্শ্ববর্তী
এই পার্শ্ববর্তী কার্বন অ্যাটমটা হচ্ছে আলফা কার্বন অ্যাটম। আর এই আলফা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড যতগুলো হাইড্রোজেন আছে সেগুলোকে বলে আলফা হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে? এইবার কোন একটা অ্যালডিহাইড বা কিটোনে মানে কার্বনিল কম্পাউন্ডে যদি আলফা হাইড্রোজেন থেকে থাকে তবেই সেটা একটা ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে, অ্যালকালাইন সলিউশনে অ্যালডল কনডেনসেশন হয়ে যাবে। একটা কনডেনসেশন মানে হচ্ছে সোজাসুজি দুটোর মধ্যে যোগ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু যদি আলফা হাইড্রোজেন না থাকে, যেমন ফর্মালডিহাইডে নেই, অথবা তুমি ওই ধরো অ্যাসটালডিহাইডে আছে CH3CHO, তাই তো অ্যাসটালডিহাইড কি CH3CHO, তাহলে CHO এর পাশে যেটা C কার্বন অ্যাটম আছে সেখানে CH3 লিখছো, তার মানে তিনটে হাইড্রোজেন অ্যাটম আছে আলফা। এই তিনটেকেই তুমি যদি রিপ্লেস করে দাও কোনোভাবে, ধরো ট্রাইক্লোরোঅ্যাসটালডিহাইড, তাহলে কিন্তু এটা আর অ্যালডল কনডেনসেশন করবে না। অর্থাৎ একটাও আলফা, দেখে খেয়াল করে দেখো, যার একটাও আলফা হাইড্রোজেন নেই এমন কার্বনিল কম্পাউন্ডস অ্যালডল কনডেনসেশনে পার্টিসিপেট করবে না। বাকি কার্বনিল কম্পাউন্ডরা অ্যালডল কনডেনসেশনে পার্টিসিপেট করবে। এবার একটা মজা আছে, অ্যালডল কনডেনসেশন করার পর এটা কিন্তু অ্যাকচুয়ালি চলতেই থাকে, আলটিমেটলি একটা পলিমার তৈরি করে ফেলবে। ঠিক আছে? তুমি ওই জন্য দেখবে অ্যালডল কনডেনসেশন করার পর ওটা জলটাকে এলিমিনেট করে দিচ্ছে, করে করেসপন্ডেন্ট এনল তৈরি করছে, তাই না? একটা বুঝতে পেরেছো? ওখানে তোমার স্টপ হয়ে যাবে। তোমাকে অ্যালডল গুলো তুমি একটা স্টেপই দেখাবে, তুমি পাঁচটা স্টেপ দেখাবে না তো। অ্যালডল কনডেনসেশন জিজ্ঞেস করলে তুমি দুটো অ্যালডিহাইড বা দুটো কিটোন যেটাকে তোমার যেটা থেকে জিজ্ঞেস করেছে শর্ট নোট দিলে তোমাকে বলতে হবে, যে শর্ট নোট দেয় তাহলে বলতে হবে অ্যালডিহাইডস containing alpha hydrogen atom in presence of sodium hydroxide, okay, undergoes aldol condensation to produce a dimeric compound like that. বলে লিখে দেবে ফর্মুলাটা, বলে পাশের তলায় লিখে দেবে, সেখানে বলে দেবে যেখানে আলফা হাইড্রোজেন নেই সেখানে এই অ্যালডল কনডেনসেশন হবে না। ঠিক আছে? তাও যদি তোমার মনে হয় তুমি আমাকে আবার লিখে রাখো, আমি পারলে পরে বোর্ডে করে দেবো। আবার তাহলে অ্যালডল যদি না হয় তাহলে যেটা হয় সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাকে কি বলে? যাদের অ্যালডল হয় না, ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সেই ক্যানিজারো রিঅ্যাকশন, ক্যানিজারো রিঅ্যাকশন। মানে ক্যানিজারো রিঅ্যাকশনটা কোথায় ইম্পর্টেন্ট বলো তো? এটা একটা সাইমালটেনিয়াস অক্সিডেশন এন্ড রিডাকশন হয়। তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড CHO গ্রুপ, এটা অক্সিডাইজ হলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড COH হবে তো। আবার যদি রিডিউস করে তাহলে কি হবে? অ্যালকোহল হবে তো। তাহলে তুমি যদি ফর্মালডিহাইড নিয়ে কাজ করো তাহলে এই ফর্মালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্সের যুগপৎ অক্সিডাইজড হবে এবং রিডিউসড হবে হয়ে মিথাইল অ্যালকোহল এবং সোডিয়াম ফর্মেট তৈরি করবে, অর্থাৎ ফর্মিক অ্যাসিড আর কি। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেহেতু সোডিয়াম সল্ট হিসেবে থাকবে। ঠিক আছে? অর্থাৎ অ্যালডলের সঙ্গে কিন্তু ওটাও লেজুর হিসেবে খুব ইম্পর্টেন্ট। যেখানে তোমার অ্যালডল হচ্ছে না সেখানে তাহলে কি হবে? সেখানে ক্যানিজারো রিঅ্যাকশন হবে, অর্থাৎ both oxidized product that is corresponding alcohol and the oxidized product that is corresponding sodium salt of the acid and the reduced product that is the corresponding alcohol will be produced. খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে what happens when দেয়, what happens when বলতে মনে পড়লো, যখনই what happens when এর কোশ্চেন থাকবে অর্গানিক বা ইনঅর্গানিকের, তখনই ওটার উত্তর যদি জানা থাকে খুব ভালো, তাহলে সঙ্গে সঙ্গে ওটাতে তিনটে জিনিস মেনশন করতে হবে। যদি কোনো অবজারভেবল চেঞ্জ হয়, অর্থাৎ যেটা তুমি দেখতে পাচ্ছ, যেমন কোনো প্রেসিপিটেট পড়েছে, কি কালার চেঞ্জ করে গেছে, রং পরিবর্তন হয়েছে, অথবা একটা রং ছিল এখন আর নেই, কিংবা একটা গ্যাস বেরোচ্ছে, এইরকম ধরনের কোনো পরিবর্তন তুমি যেটা চোখে দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, সেটা যদি থাকে সেটাকে উল্লেখ করতে হবে। বুঝতে পেরেছো? এটাকে মাথায় রাখতে হবে। তারপরে লিখতে হবে, দেখবে খেয়াল করে ওটা রেডক্স রিঅ্যাকশনে পার্টিসিপেট, অর্থাৎ অক্সিডেশন রিডাকশন হচ্ছে কিনা। তাহলে বলতে হবে এটা একে অক্সিডাইজ করলো, ওটা রিডিউসড হলো নিম্ন। তারপরে 3 নম্বর হচ্ছে একটা ব্যালেন্স কেমিক্যাল রিঅ্যাকশন। সাধারণত
অর্গানিকের ক্ষেত্রেও ওই যেগুলো তোমার আইডেন্টিফাইং রিঅ্যাকশন আছে সেইগুলো থেকে খুব বেশি ওয়াটার পেনসমেন্ট আসে, কারণ ওগুলোতে কোনো অবজারভেবল চেঞ্জ আছে সেই জন্য। হ্যাঁ, তোমাদের একটা কোয়েশ্চেন দেখছি, পি ব্লকে প্রবলেম। পি ব্লকে কি প্রবলেম আছে? অ্যালডন কজ প্রবলেমই। আচ্ছা, স্যার একটা ডাউট আছে। একজন লিখেছে নাইট্রোজেনে একটু প্রবলেম আছে। হ্যাঁ, কি ডাউট বলো। একটা ডাউট আছে, লিখে দেখাবো? লিখে পাঠাও। তুমি বলো না, মুখে বলো আর লিখে পাঠাও। আচ্ছা, কেউ লিখেছে নাইট্রোজেনে একটু প্রবলেম আছে, আর লিখেছে পি ব্লকে প্রবলেম আছে। নাইট্রোজেনে কি প্রবলেম আছে? নাইট্রোজেনে স্পেসিফিক্যালি কি প্রবলেম আছে? একটু চ্যাট বক্সে লিখে পাঠাও, কিংবা তুমি আমাদেরকে কোয়েশ্চেন স্পেসিফিক জায়গায় চলো। নাইট্রোজেনে একটু, নাইট্রোজেন তোমার কি প্রবলেম আছে? প্রিপারেশনে, অ্যামোনিয়াতে, প্রপার্টিতে, কোথায় প্রবলেম আছে? পি ব্লকেও দেখছি বলছে প্রবলেম আছে। পি ব্লকের অ্যামোনিয়া এন্ড প্রপার্টি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমাদের এই জিনিসগুলোকে তোমরা একটু অ্যামোনিয়াতে খুব একটা প্রপার্টি ডিফিকাল্ট দেখা। তো অ্যামোনিয়া দেখো, অ্যামোনিয়া দুটো রকম, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস করতে হবে, হেবার প্রসেস, আর একটা ল্যাবরেটরি মেথড, যদি প্রিপারেশন চিন্তা করো, তাই না? খুব তো অসুবিধা থাকার কথা না, দুটোই বেশ সোজা। আর সোজার থেকে বড় কথা হচ্ছে হেবার প্রসেস, যেটা তুমি ইন্ডাস্ট্রিয়াল মেথড পড়াশোনা তো অনেকদিন থেকে পড়ছো, ওটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন একসঙ্গে। স্যার, হ্যাঁ স্যার বলছি ইলেকট্রোকেমিস্ট্রিতে একটা হ্যাঁ জায়গাতে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা বার করেছে, হ্যাঁ সেটায় যে কিউ আধানটা কুলাম্বে আছে, আর হ্যাঁ ডাব্লিউ যেটা সেটা সিজিএস এ আছে, গ্রামে আছে। তাও জেডটা বার করে দিয়েছে, তাহলে একটা সিজিএস একটা এসআই এ কি করে বার করে দিল এরকম ভাবে? এটা কোথায় আছে? স্যার বইয়ে করা আছে অঙ্কটা। আচ্ছা, ফ্যারাডে 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 তুমি একটু ছবি তুলে আমাকে এইখানে পাঠাবে। আচ্ছা, একটু আমি আমার সায়েন্স, আমি তোমাকে বললাম তোমাদের এই কমিউনিকেশনের জন্য কি করে কমিউনিকেট করবে, সেটা সায়েন্স স্যার তোমাদের সঙ্গে এক্ষুনি কথা বলবেন। তুমি যা যা প্রবলেম থাকবে দরকার হলে মেল বা আবার এতে তোমার গুগল ক্লাসরুম তোমাকে সায়েন্স স্যার বলে দেবে, স্পেসিফিক্যালি বলে দাও, আমরা একদম সেই সব উত্তরগুলো করে নিশ্চিতভাবে তোমাদের পাঠিয়ে দেবো। আর যদি সেরকম প্রয়োজন হয় আমরা বোর্ডে কাজ করব, ঠিক আছে? তুমি একদম স্পেসিফিক্যালি লিখে, দরকার হলে বই যেটা তুমি বলছো অঙ্কটা, সেই অঙ্কটা তুমি ছবি তুলে পাঠিয়ে দাও, কোনো প্রবলেম নেই। আচ্ছা, সায়েন্স স্যারের সঙ্গে কথা বলো। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যাঁ, আমার ভয়েস ক্লিয়ার আছে সবার কাছে? দেখো, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমাদের অনেক টেকনিক্যাল ডিফিকাল্টিস রয়েছে। ফার্স্ট যেটা হচ্ছে, আমরা আজকে বোর্ডটা কানেক্ট করতে পারিনি। নেক্সট ডে অনওয়ার্ডস আমাদের এখানে হোয়াইট বোর্ড থাকবে, ফলে তোমাদের এই রাইট আউটে যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো হবে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড থিং, যে ডাউটস অ্যান্ড আদার্স, তার জন্য কি করণীয়, আমি আজকের মধ্যে অর টুমরো ফার্স্ট আওয়ার তোমাদেরকে ফার্স্ট গুগল ক্লাসরুম কোড পাঠিয়ে দেবো। তোমরা তোমাদের অ্যাজ পার শিডিউল গুগল ক্লাসরুমটা জয়েন করে যাবে। জয়েন করে যাওয়ার পরেই ওখানে আমাদের সেপারেট ক্লাস রয়েছে, ফর ফিজিক্স, ফর কেমিস্ট্রি, এরকম ভাবে। তো তোমাদের ফার্দার কমিউনিকেশনস আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমেই করব। যে আমরা কিছু নোটস, সাজেশনস, ইম্পর্টেন্ট পেপারস, লেকচার ভিডিও
এই লিঙ্কগুলো আমরা গুগল ক্লাসরুমে আপলোড করব, তোমরা সেখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে, provided you have joined the Google Classroom. Regarding your queries, পরীক্ষা হবে, আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করব, তোমাদের কোনো চিন্তা নেই। তো তার জন্য এই 15 দিন বা 1 মাসে তো পুরো সিলেবাস পড়ানো সম্ভব না, তো বি স্পেসিফিক, যার যা ইন্ডিভিজুয়াল টপিক আছে। যেমন আমি একটা কোশ্চেন দেখলাম যে অ্যালডল কন্ডিশনে প্রবলেম আছে, অ্যামোনিয়া প্রপার্টিতে প্রবলেম আছে, হ্যাঁ, এইভাবে কোশ্চেনটা পাঠাবেন। আমি আজকে সকালবেলা তোমাদের সবাইকে একটা ইমেল আইডি থেকে ক্লাসের মেল করেছি। তো ফর দ্য টাইম বিং আজকের জন্য তোমাদের যা যা কোয়েরি আছে তোমরা ওই ইমেল আইডিতে মেল করবে, সাবজেক্ট দেবে কেমিস্ট্রি ডে 1, নেক্সট ফিজিক্স হলে ফিজিক্স ডে 1, কেমিস্ট্রি ডে 2, ফিজিক্স ডে 2, এইভাবে প্রসিডিওরটা করবে। তোমাদের যা ডাউট থাকবে সেটা ইন্ডিভিজুয়ালি মেল করো। যেমন একজন বলল একটা অঙ্ক করা আছে বা কোনো ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামের ছবিটা নাও, ছবিটা নিয়ে সেটা মেল করবে উইথ কোশ্চেন্স। যদি কারোর মেলে অসুবিধা হচ্ছে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করবে। আমি সবসময় মেলটা প্রেফার করব, কারণ সারাদিনে তো 500 হোয়াটসঅ্যাপ ঢুকছে, তোমার ভাইটাল হোয়াটসঅ্যাপটা যদি পিছনে চলে যায় তো ডাউট। আর সবাইকে আজকে বা কালকে ফার্স্ট আওয়ারের মধ্যে গুগল ক্লাস তোমরা জয়েন করে নেবে, তাহলে তোমাদের এই ডাউট গুলো থাকবে না। আমাদের নেক্সট আমরা চেষ্টা করছি এই সপ্তাহেতেই আর একটা কেমিস্ট্রি ক্লাস অ্যারেঞ্জ করতে, না হলে নেক্সট উইক আমরা অ্যারেঞ্জ করব। সেখানে তোমাদের আজকের ক্লাসের যা যা ডাউট রয়েছে পুরোটাই সলভ করে দেওয়া হবে। এর পাশাপাশি কোন সাবজেক্টটা, কোন টপিকটা বা কোন মডিউলটা তোমাদের ডাউট আছে, হ্যাঁ, সেইটা তোমরা যদি আমাদেরকে পাঠাও তাহলে আমরা সেইভাবে আমাদের ক্লাসগুলো শিডিউল করতে পারবো। স্যারের মতো করে একটা ক্লাস শিডিউল করেছে, কিন্তু স্যার যেটা ধরে নিচ্ছে, যেমন স্যার অ্যামোনিয়াতে তোমাদের প্রবলেম আসবে ভেবেছিল না, কিন্তু একটা প্রবলেম এসছে, এরকম তো হতেই পারে। তো ইট উইল বি বেটার ফর আস যে তোমরা যদি আমাদেরকে জানাও যে স্যার আমার এই টপিকে প্রবলেম আছে, স্যার আমি এই অঙ্কটা পারছি না, তাহলে আমাদেরও সুবিধা হবে আর তোমাদেরও হেল্প হবে যে এই টাইমটাকে ইউটিলাইজেশন করা। পরীক্ষা সামনে, এখন তোমাদেরকে যে প্রথম মার্চ মাসে যে প্রিপারেশনটা ছিল তোমাদেরকে এখন সেই দিকটায় আস্তে আস্তে কনসেন্ট্রেট করতে হবে। মাঝখানে এপ্রিল মে অলমোস্ট 3 মান্থস তোমরা আউট অফ টাচ আছো। এই সময় না কোচিং এ যেতে পেরেছো, না পড়ার মধ্যে সেই ইনসেন্টিভটা ছিল যেটা এইচএস চলাকালীন। বাট ভুলে গেলে চলবে না, এইচএসটা খুব ভাইটাল পরীক্ষা, এখনো অনেক সময় আছে। তোমরা সারা বছর পড়েছো, কোনো কারণে পরীক্ষার আগে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে পরীক্ষাটা পিছিয়ে গেছে। আমরা চেষ্টা করছি সব রকম ভাবে তোমাদের হেল্প করার। তো আজকে মেলটা পাঠাবো ক্লাসরুম জয়েন করার, প্লিজ সবাই জয়েন করে নেবে। আর তোমাদের বন্ধুরা কেউ যদি অ্যাটেন্ড করতে চায় তাকেও ক্লাসরুম কোডটা শেয়ার করে দেবে বা আমার ফোন নাম্বারটা শেয়ার করে দেবে, তাকেও আমরা জয়েন করে নেব। কারণ হচ্ছে গ্রুপ স্টাডির একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। আজকে তুমি আর তোমার 5টা বন্ধু যদি ক্লাসরুমে থাকো তোমরা অনেক কমফোর্টেবলও থাকবে। আর নেক্সট ডে থেকে আমরা ডেফিনেটলি বোর্ড রাখবো, তো সেই নিয়ে তোমাদের নেই, আজকে প্রথম দিন তাই একটু অসুবিধা হলো। আমাদের নেক্সট আমরা থার্সডে ফিজিক্স ক্লাস নেব, আর কেমিস্ট্রি অ্যান্ড আদার্স কবে কি হবে আমরা গুগল ক্লাসরুম জয়েন যখন করবে আমরা তারপর তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে বাই টুমরো 12
সবাই যেন ক্লাসরুমটা জয়েন করে যাও। কেউ যদি জয়েন করতে না পারো আমাকে ফোন করবে, আমি বলে দেবো কি প্রসিডিওরে জয়েন করা যাবে। আর একটা ফিডব্যাক ফর্ম যাবে, সেটা একটু ফিল আপ করে তোমরা পাঠাবে, কারণ তোমাদের ফিডব্যাকটার উপর ডিপেন্ড করে আমরা আমাদেরকে আরো রেকটিফাই করতে পারবো। এই ক্লাসে কি কি ভালো জিনিস ছিল, কি কি আরো ভালো করা যায়। লাইক ডিউরেশন আমরা মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা ধরেছি, এই টাইমটা ঠিক আছে না লেন্দি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। ডাউট ছিল স্যার। স্টুডেন্ট কারোর কিছু বলার রয়েছে? তন্ময় কিছু বলছো? ক্লাসরুম, গুগল ক্লাসরুমের জন্য কি অন্য কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে? কোনো অ্যাড হ্যাঁ স্যার, ডাউনলোড করতে হবে না, তোমার জিমেল আইডি দিয়ে তুমি জয়েন করতে পারবে। আর আমরা স্যার আপনি বললেন যে একটা মেল ঢুকেছে, কই মানে মেলে আপনি বলেন মেল প্রেফার করবেন, তো কই মেলে তো কিছু আপাতত এখনো কোনো ইয়ে ঢোকেনি, আপনার এখান থেকে তো কিছু ঢোকেনি। তুমি লাস্ট কবে কখন মেলটা চেক করেছো? এই মাত্র করলাম আপনি বলার পর। দেখো বিবিআইটি কলকাতা থেকে একটা মেল গেছে সকালবেলা। বিবিআইটি কথা বলে, হ্যাঁ শুনতে পেলাম না, বলো। কথা বিবিআইটি এরকম কিছু নাম কি মেলটা? না না, বিবিআইটি কলকাতা, কথা না, বিবিআইটি কলকাতা 2009। না স্যার, কোনো মেল আসেনি। আচ্ছা এনিওয়ে ঠিক আছে, আমি ক্লাসরুমে জয়েন করে দিচ্ছি। স্যার বলছি যে মেলটা এসছে, যে লিংকটা এসে লিংকটা থেকে ক্লিক করতে হবে। লিংকটা ক্লিক করে তুমি এই মিটিং এ ঢুকেছো, ঠিক আছে? ওই ওরকমই কোনো একটা লিংক, ওই লিংক থেকেই তোমার কাছে ক্লাসরুম জয়েন করার রিকোয়েস্ট যাবে, হ্যাঁ ঠিক আছে? ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, তো তোমরা লিংকটা ক্লিক করলেই ক্লাসরুমে জয়েন করে যাবে, আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। ওই মানে ওখান থেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আমি সব রকম প্রবলেম আপনাদের কাছে ইয়ে করতে পারবো। প্রথমে শোনো, প্রথমে হচ্ছে আমরা আলাদা আলাদা ক্লাসরুম করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এইবারে ম্যাথ তো এইচএস এর হয়ে গেছে, কিন্তু নিট আর জেইর বাকি আছে। তো আমরা যেমন এইচএস এর করাচ্ছি, আমরা নিট আর জেইরও করাবো। আমরা প্রথমে এইচএস টা দিয়ে শুরু করছি, এর পাশাপাশি আমরা অ্যাসেসমেন্ট টেস্টও নেব, এইচএস, নিট, জেই মেন্স। ফার্স্ট কালকে সবাই চেষ্টা করো ক্লাসরুমে জয়েন করে যেতে। আমি আজকে মেলটা পাঠিয়ে দিচ্ছি, কালকে 12টার মধ্যে যদি কেউ জয়েন করতে না পারো তাহলে আমাকে জানাবে। আগে ক্লাসরুমটা জয়েন করলে তুমি সমস্ত নোটিফিকেশন পাবে, সাজেশনস বা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যার আজকে যেগুলো পড়ালো সেই লিংক, এগুলো পাবে। তারপর তোমাদের যেটা ডাউট থাকবে সেটা তোমরা ইন্ডিভিজুয়ালি মেল করবে, ফিজিক্সের ডাউট, কেমিস্ট্রির ডাউট, সাবজেক্ট দিয়ে, সেটা আমরা সলভ করে দেবো। ইনস্ট্যান্স তো সলভ হবে না, ইট উইল টেক 1-2 days, বাট ইউর প্রবলেম উইল বি টেকেন কেয়ার। আর কারোর কিছু রয়েছে? যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে খুব ভালো হতো, মানে সবাই তাহলে নিজের ডাউটটা ওখানে করা যেত, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটু ইজি তো। না দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা আমরা ভেবেছি, কিন্তু সমস্যা কি হয়ে যায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার পার্সোনাল কন্ট্যাক্টস অন্য একজনের কাছে চলে যায়, হুইচ শুড নট বি। তো এনিওয়ে তোমরা যখন বলছো হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেবো, কোনো অসুবিধা হবে। আর ইউ কমফোর্টেবল ইন টেলিগ্রাম অর হোয়াটসঅ্যাপ ইজ ফাইন? হোয়াটসঅ্যাপটাই বেস্ট হবে। ঠিক আছে, আমি তাহলে হোয়াটসঅ্যাপ বেস্ট। স্যার বলছি হোয়াটসঅ্যাপে যেটা হচ্ছে সেটা মানে কোয়েশ্চেন মানে যে কেউ কোয়েশ্চেনটা দিতে পারে তো ওখানে? হ্যাঁ, যে কেউ লিখতে পারে। মানে আপনি যে গ্রুপটার কথা বলছেন, যে মানে যে আপনাকে বললো যে গ্রুপটা একটা ক্রিয়েট করতে, সেরকম কোন গ্রুপ একটা ক্রিয়েট করা হলো, ওখানে যে সবারই প্রবলেম গুলো ওখানে বললে আপনাদের কোনো সলিউশন সলভ করে দেবেন? হোয়াটসঅ্যাপে আমরা জাস্ট আলোচনাগুলো করব, যার যা প্রবলেম মেল করবে, ইন্ডিভিজুয়ালি মেল করবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, শুরু হোক। আমরা হোয়াটসঅ্যাপেও কোশ্চেন নেব, মেলেও কোশ্চেন নেব, যার যা অসুবিধা হবে। তো বাই টুমরো 12 সবাই গুগল ক্লাসরুম জয়েন করে যাবে, সাবজেক্ট ওয়াইজ জয়েন করবে। কারোর যদি কোনো অসুবিধা হয়, আমার পার্সোনাল নাম্বার দেখো ওই মেলটাতে দেওয়া আছে, আমি নাম্বারটা আবারও বলছি,
আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে তোমাদেরকে মেল করে দিয়েছি। কারোর যদি কোনো লিঙ্ক আপ জয়েনিং এ স্যার আরেকবার স্যার একবার যদি পাঠিয়ে দেন ভালো হয়, এখনো আসেনি সেই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে জুম চ্যাটে দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা, তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে? যার যা প্রবলেম রয়েছে আমি ওখান থেকে কমিউনিকেশন করে দেবো। স্যার চ্যাটে যে নাম্বারটা দিয়েছেন ওটা থেকে আমি কি হোয়াটসঅ্যাপ করবো আপনাকে না কল করবো? যেটা তুমি কমফোর্টেবল। কালকে সবার আগে গুগল ক্লাসরুমটা সবাই জয়েন করবে 12টার মধ্যে। কেউ যদি করতে না পারো আমাকে এই নাম্বারে ফোন করবে, আমি তার জয়েনিং এর ব্যবস্থা করে দেবো। স্যার প্রসেসটা একবার বলে দিন একবার, যে কিভাবে এটা মানে গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করব। তোমাকে একটা মেল যাবে, ঠিক আছে, যে ইউ আর রিকোয়েস্টেড টু জয়েন দিস ক্লাসরুম। মেলটা খুলবে, খুললে একটা জয়েন অপশন আসবে, ক্লিক করলেই জয়েন হয়ে যাবে, প্রোভাইডেড ইউ আর লগ ইন থ্রু জিমেল ডোমেন। তোমার জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তুমি জয়েন করে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্লাসে। কেউ যদি জয়েন করতে না পারো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা তার ইমেল আইডিটা এখানে পাঠিয়ে দেবে যে স্যার আমি জয়েনিং এর ইনভিটেশনটা পাইনি, আমাকে এই ইমেলে আপনি ইনভিটেশন কোডটা পাঠান। আমি ইনভিটেশন কোড পাঠালে জাস্ট সিম্পল ক্লিকেই তুমি ক্লাসরুম জয়েন করে যাবে। ক্লিয়ার? তো কালকে যদি কেউ জয়েন করতে না পারো, আজকের দিনটা ওয়েট করে দেখো মেলটা ঢুকছে কি ঢুকছে না। জয়েন করতে না পারলো তাহলে কালকে আমাকে ফোন করবে, আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে জয়েন করিয়ে দেবো। আর ওয়ান্স ক্লাসরুমে জয়েন হয়ে গেলে কমিউনিকেশন অনেক ইজি হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আদার্স এগুলো সব ক্রিয়েট হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আর কারোর কিছু কোশ্চেন্স? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওই কোশ্চেন গুলো দিয়েছে